আলাপ এখন একটাই। জাহানারা আলমের একটা ভিডিও ইন্টারভিউ আসলো, নারীদের উপর নিপীড়ন এবং নির্যাতনের অভিযোগ। জাহানারা আলম থেকে শুরু করে বেশ কয়েকজন নারী ক্রিকেটার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তারা এখন বিকেএসপিতে গিয়ে নারী ক্রিকেটারদের রীতিমতো হুমকি দিচ্ছেন। যখন ইস্যুটা হয় নারী নির্যাতন, সেই ক্ষেত্রে কি জ্যোতি ভার্সেস জাহানারা হওয়া উচিত কিনা? তিনি যদি অপরাধ করে থাকেন, প্রমাণ হলে তিনি শাস্তি পাবেন। রিয়াসাত আজিম এই ভিডিওটা না করে অন্য কেউ যদি করতেন, আমার মনে হয় না এত বেশি হাইপ বা এত বেশি ক্রিয়েট হতো। সবখানে কি এখন ভাইরালের গুরুত্ব অনেক বেশি মীর রায়হান মাসুদ? দিন শেষে ফেসবুকেও যে আলোচনা, সেটাই বিসিবির টেবিলে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আলাপ এখন একটাই, সেটা হচ্ছে আমরা সবাই গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যদি ফলো করি, জাহানারা আলমের অভিযোগ, সেখান থেকে বিসিবির তদন্ত কমিটি এবং সব কিছু মিলে এখন সোশ্যাল মিডিয়া ক্রিকেট অঙ্গনে যা ঘটছে বা ঘটে গেছে সেসব নিয়ে আলোচনা এবং নতুন নতুন আরও অনেক কিছু আমাদের সামনে আসছে। তাই আজকের এই মীর ভার্সেস মীরের আলাপেও আমরা এই আলাপগুলোরই কয়েকটা বিষয় যেগুলো নিয়ে আসলে মূলত আলোচনা, যে 4টি পয়েন্টে আমরা কথা বলবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মীর ভার্সেস মীরে কী হয়, ফয়সাল দি তুমি সবসময় অলওয়েজ রাইট এবং আমার সঙ্গে থাকে মীর রায়হান মাসুদ ভুল ভাল বিতর্ক করে সবসময়। কিন্তু আজকে প্রবাবলি আমরা, আচ্ছা আমি শেষ করে ইন্ট্রো দিচ্ছি, আজকে প্রবাবলি আমরা প্রথমবারের মতো আসলে কিছু বিষয়ে কোনো পক্ষ থাকে না, এবং এটা আসলে এমন একটা বিষয় আমার মনে হয় না খুব বেশি পক্ষ নেওয়ার সুযোগ আছে। আমরা খুবই নিউট্রালি বরং এই যেটা বললাম যে 4টা পয়েন্টে আমরা জিনিসগুলোকে ওয়ান বাই ওয়ান আলোচনায় যাব। মীর, এই জায়গাটা থেকে আমরা একমত হতে পেরেছি। ওই যে বলে না, পিঙ্ক ইজ দ্য নিউ ব্ল্যাক, এরকম রাইট ইজ দ্য নিউ রং হয়ে গেছে ফয়সাল তুমিরের কথায়। অ্যাকচুয়ালি তো আমরা আসলে মানে যে বিষয়ে আজকে কথা বলবো সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তবে আমি একটু শুরুতে থতমত খেয়ে গেছিলাম যখন আপনি বলেছেন আলাপ এখন একটাই। আমি ভাবছি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আপনি কথা বলবেন কিনা। না, আমাদের চেহারা দেখলে আসলে মানুষরা রাজনীতি বিষয়টা মিলাতেই পারে না, ভাবেই যে এই যে আসছে আমরা এতটাই অ্যাপলিটিক্যাল, ফুটবল ক্রিকেট নিয়ে মারামারি করতে আসছে। কিন্তু আজকে যেটা আবার একটা ডিসক্লেইমার দিলাম, যদি আপনারা আমাদের ওই ফাইট মারামারি দেখার জন্য আজকেও এখন দেখতে থাকেন আলাপে, তাহলে আসলে সেটা হয়তো মিস করবেন, কারণ প্রবলেম আজকে আমরা আসলে একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেহেতু সেন্সিটিভ ইস্যু, আমরা একটু ডিসকাশনই করতে চাই, পয়েন্ট বাই পয়েন্ট যাই। হ্যাঁ, যেটা বললাম, আচ্ছা প্রথম আলোচনা যেটা, জাহানারা আলম একটা ইন্টারভিউ দিয়েছিলেন পত্রিকাতে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা বলি রায়হান মাসুদ। সেখানে তিনি মূলত কিছু দলের ইনজাস্টিসের অভিযোগ করেন, দল সিলেকশন, তাকে প্রপার সুযোগ না দেয়া এবং পক্ষপাতিত্বের অভিযোগ আনেন, যেটা বিসিবি আমলে নেয়নি। তারা ওই দিনই একটা বিবৃতি দিয়ে জানায় এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। দেন এগেন জাহানারা আলমের একটা ভিডিও ইন্টারভিউ আসলো, ব্যাপক ভাইরাল হলো, এবং সেখানে তিনি আসলে ওই অভিযোগগুলোর বাইরে গিয়েও নারীদের উপর নিপীড়ন এবং নির্যাতনের অভিযোগ তিনি এনেছেন তার নিজের উপর, এবং অনেকের নাম তিনি মেনশন করেছেন, এবং সাথে সাথে ওটা খুব ভাইরাল হলো। এবং এখন এটা নিয়ে একেবারে নড়ে চড়ে বসলো বিসিবি, তারা একটা বিবৃতি দিল, এটা খুব সেন্সিটিভ ইস্যু, তারা একটা তদন্ত কমিটি করছে এবং তারা সেটাকে প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে যায়। এখন আমার প্রশ্ন, আমরা প্রথমে এই টপিকেই যাব, তার মানে বিষয়টা কি এটাই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলে আসলে সেটা নিয়ে কোনো বিচার বা ব্যাখ্যায় আমরা আসলে দেখি না, আমাদের যে গভর্নিং বডি যে কোনো জায়গারই থাকে তাদের মানসিকতা, সেটা সরকার থেকে শুরু করে প্রবাবলি আমাদের বিচার, রাষ্ট্র, সমাজ, সবখানে কি এখন ভাইরালের গুরুত্ব অনেক বেশি মীর রায়হান মাসুদ? এটা নিয়ে আমার কোনো ডাউট নেই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। বাট একটা কথা আমি এখানে বলে রাখি, জাস্ট আমাদের আগের এপিসোডটা যদি আমাদের অডিয়েন্স দেখে থাকেন, আমাদের আগের এপিসোডের যেই হেডলাইনটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ফেসবুক থেকেই সব সিদ্ধান্ত নেয় কিনা। আলটিমেটলি আমরা দেখেছি ইমরুল কায়েস থেকে শুরু করে এনামুল হক বিজয় টাইপের ঘটনা, এবং মোহাম্মদ আশরাফুল, এরপরে মোহাম্মদ সালাউদ্দিন যিনি হচ্ছে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ, তাকে ঘিরে যেসব আলোচনা ছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কেন্দ্র করে যেসব আলোচনা ছিল, জাকের আলী অনিক থেকে শুরু করে রেডিমেড প্রোডাক্ট, এই সব শব্দ এবং বাক্য এবং এইসব ন্যারেটিভ গুলো এসেছে কিন্তু ফেসবুক থেকে। এবং দিন শেষে ফেসবুকেও যে আলোচনা, সেটাই বিসিবির টেবিলে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তো আমাদের ফেলো একজন সাংবাদিক প্লাস স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিম এই ভিডিওটা না করে অন্য কেউ যদি করতেন, আমার মনে হয় না এত বেশি হাইপ বা এত বেশি ক্রিয়েট হতো। এইখানে অবশ্য আমি রায়হান মনে হয় না, কারণ এটা আসলে রিয়াসাত আজিমের চেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্টটা। জাহানারা আলম সে যখন এরকম বিস্ফোরক অভিযোগ তিনি যেভাবে তুলে এনেছেন প্রশ্নগুলোর খাতিরে হোক, আচ্ছা সেটাও একটা বড় ওকে। বাট আমরা যে আলোচনা ছিল, তার মানে এটাতে আমরা মোটামুটি মনে করছি দুজনে আসলে মনে হচ্ছে যেটা বাস্তবতা। আমি জানি না আপনাদের কি মতামত আসলে সেটাই কিনা, যেটা আসলে হওয়া উচিত না কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটাই এখন আমাদের বাস্তবতা। এক্স্যাক্টলি। আমার একটা প্রশ্ন আছে এখানে, যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, এখানে অভিযুক্তদের নাম আছে, তাদের রাইটস টু রিপ্লাই আছে, নানা ধরনের আলাপ আলোচনা আসলে হচ্ছে। আমরা জানি কারা অভিযুক্ত,
তারা বোর্ডে এখনো পর্যন্ত কেউ কেউ আছেন, কেউ কেউ বিদেশে কাজ করছেন। বাট আমরা কোনো একটা বিষয় সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যদি দেখি আমরা, সেই ক্ষেত্রে আমরা কি তাদেরকে একটা সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দিই অনেক সময়? একদমই তাই। ওই যে প্রথমটার সঙ্গে এটা আসলে রিলেটেড। প্রথমে যেটা হলো না যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এবং তারপর আসলে সোশ্যাল মিডিয়া ট্রায়াল প্লাস সোশ্যাল মিডিয়া ট্রায়াল। প্রবাবলি এখন সোশ্যাল মিডিয়া ট্রায়ালটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং এটাতে আমরা আসলে যেভাবে থাম্বনেইলগুলো ইউজ করি, একদম যেভাবে ক্যাপশন শিরোনামগুলো দেওয়া হয়, ধরুন একজন অভিযোগ করেছে, অবভিয়াসলি সেটার অভিযোগ যিনি করেছেন সেটার একটা তদন্ত হচ্ছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেটা তিনি যদি অপরাধ করে থাকেন প্রমাণ হলে তিনি শাস্তি পাবেন। তার আগেই আসলে কোনো ডিসিশন নিয়ে ফেলা, একটা দাড়ি টেনে ফেলা যে আচ্ছা উনিই তাহলে এটা করেছেন বা ওনার এই শাস্তি হওয়া উচিত, কিন্তু এখনও আসলে এটা অভিযোগ পর্যায়ে আছে, যদিও খুব গুরুতর অভিযোগ এবং বাংলাদেশের ক্রিকেটে খুবই নতুন। অটোমেটিক্যালি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বডি এবং সেই বডির কাছে কিন্তু জাহানারা আলম থেকে শুরু করে বেশ কয়েকজন নারী ক্রিকেটার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সেপ্টেম্বর মাসে একটা চিঠি আছে, এর আগে একটা চিঠি আছে, বেশ কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে 2022 বিশ্বকাপের কথা যখন উল্লেখ করা হয়, ঘটনাটা কিন্তু 3 বছর আগের। সো আমরা যখন দেখি যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও সেই সম্পর্কিত কোনো তদন্ত বা বিচার বিভাগীয় আলোর মুখ দেখেনি এবং তারা বহাল তবিয়তে তার দায়িত্ব পালন করে গেছেন এবং এখনও যাচ্ছেন। ইভেন রাহান, সবচেয়ে যেটা ভয়ঙ্কর, যখন এই অভিযোগগুলো উঠছে যাদের বিরুদ্ধে, যাদেরকে ধরুন নানান খবর আসছে, এরকম ছবি আমরা দেখেছি যে তারা এখন বিকেএসপিতে গিয়ে নারী ক্রিকেটারদের রীতিমতো হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন বা বলছেন যে আমাদের কিছু হবে না। এইটা আরও বেশি অ্যালার্মিং। কিন্তু এখানে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। প্রশ্নটা হয়তো সেন্সিটিভ হতে পারে, হয়তো একটু আলোচনার কেন্দ্রে আসতে পারে। কারণ হচ্ছে আমরা জানি বাংলাদেশ ক্রিকেট টিমে এখন একটা খুব ডিভাইডেশন আছে। জ্যোতি ভার্সেস জাহানারা একটা ব্যাপার হয়ে গেছে অটোমেটিক্যালি। কিন্তু যখন ইস্যুটা হয় নারী নির্যাতন, সেই ক্ষেত্রে কি জ্যোতি ভার্সেস জাহানারা হওয়া উচিত কিনা, পয়েন্ট 1। এবং পয়েন্ট 2 হচ্ছে একই সাথে জ্যোতি যখন এই বিষয়ে কোন একটা স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি কিন্তু নারী নির্যাতনের কথাটা একবারেই আনেননি। তিনি সবসময় ব্যাপারটাকে জাহানারার এন্টি হিসেবে একটা জায়গা থেকে, এবং জাহানারা তাকে নিয়ে যেসব কথা বলেছেন শুধু সেই ইস্যুগুলোতেই তিনি একটা কথা বলেছেন। এইখানে কি আসলে নারীর উপর যেই নারী ক্রিকেটারদের উপর নারী হিসেবে যে নির্যাতনটা হয়েছে সেটা কি গুরুত্ব পাচ্ছে? খেলোয়াড়দের কথায় আমরা বাইরের কথা বাদই দিই। আমার মনে হয় জাহানারার অভিযোগটা খুব স্পষ্ট এবং যেহেতু আপনি নামগুলো বললেনই, সো তিনি আসলে একটা বড় অভিযোগটাই আসলে জ্যোতির দিকে উঠেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হ্যাঁ, সেই আলোচনাটা কম হচ্ছে। জ্যোতির বিরুদ্ধে আসলে অভিযোগটা অনেক বেশি হয়েছে। তার প্রথম যে তিনি অভিযোগটা এনেছিলেন দল নির্বাচন, গ্রুপিং, সিন্ডিকেট, এবং সেটার সঙ্গে অ্যাবিউজ করা, সেটার সঙ্গে আবার রিলেটেড হচ্ছে ওই সময় যারা দায়িত্বে ছিলেন, ধরুন একজন ডিরেক্টর, তিনি একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিতে গিয়ে জ্যোতিদেরকে প্রায়োরিটি দিয়েছেন, যেটা তাদের জাহানারাদের হয়তো দেননি, এরকম কথা এনেছেন। কিন্তু এখন আসলে দ্যাটস ট্রু, ভেরি ট্রু, যে জ্যোতির চেয়ে বেশি আলোচনা আসেন ধরুন কোচ এবং ওই পরিচালক, তাদের বিরুদ্ধে যে নির্দিষ্ট নির্যাতনের অভিযোগ এসেছে সেটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আমরা বরং এবার পরের টপিকে যদি আগাই সামনে, যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রাখেন, ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে যখন কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং আপনি যখন তদন্ত করবেন, তখন কি আসলে তাদেরকে ওই পদে রেখেই তদন্ত করলে সেটা কতটুকু নিরপেক্ষ হয়? এখানে একটা আমি আরেকটা ইনফরমেশনে জানিয়ে রাখি, একটা খবর আছে যে ওএসডি করা হয়েছে, যাদের নাম মেনশন করা হয়েছে 4 জনকে নারী ক্রিকেট সংশ্লিষ্ট, কিন্তু বিসিবি থেকে অফিসিয়ালি বলা হয়নি যে তাদের 4 জনকে ওএসডি করা হয়েছে, বলা হয়েছে এটা প্রসেসিং চলছে। কিন্তু ওই 4 জনকেই আমরা দেখছি। ওএসডি মানে হচ্ছে আপনি কোনো কাজ করবেন না, মাস শেষে বেতন পাবেন। সো আপনার যে দায়িত্ব সেটা এক্স্যাক্টলি, আমি এটাই আসলে জানতে চাচ্ছি। রায়হান, আমি প্রেস কনফারেন্সে ছিলাম, জাস্ট এই কথাটা শুনে মনে হলো বিসিবি প্রেসিডেন্টকে যখন এটা বলা হলো, তিনিও তখন এটা এই প্রশ্নটাই করেছিলেন। অস্ট্রেলিয়ায় ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি বাংলাদেশে এসে তিনি বললেন আচ্ছা ওএসডি মানে কি? তখন তাকে বলা হলো যে ভাই আপনি কাজ করবেন না কিন্তু বেতন পাবেন। সে বললো ঠিক এই কমেন্টসটাই করেছিল, এটা তো তাহলে ভালোই, খারাপ কি? এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে এটা যে তামিম ইকবাল থেকে শুরু করে বেশ কয়েকজন কিন্তু এই প্রশ্নটাই তুলেছেন যে এই মানুষগুলো বিসিবিতে অলরেডি আছে, তারা যদি এই ওভারঅল তদন্তের সাথে বা তদন্তের স্বার্থে এখন সরে না দাঁড়িয়ে বিসিবির মধ্যেই থাকেন, সেই ক্ষেত্রে বিসিবির তদন্ত আসলে কতটা যুক্তিযুক্ত হবে, কতটা প্রশ্নবিদ্ধ থাকবে না, এই প্রশ্নটা থাকে, প্রভাবমুক্ত হবে, সেটা আসলে থাকেই এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি যে একজন বিশিষ্ট বোর্ড পরিচালক যিনি অত্যন্ত সম্মানিত, যার ইন্টারভিউ আমরাও অনেকবার করেছি আসলে, তার নামও এখানে এসেছে, এবং তিনি কিন্তু গতকালই খুব সম্ভবত একটা প্রেস কনফারেন্সে আলাদাভাবে বিসিবির মুখপাত্র হিসেবেই কথা বলেছেন। আসলে দিন শেষে তাকে আসলে ওএসডি বা ওরকম কিছু করা হয়নি। এবং আমরা একটা জিনিস, আমরা যদি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বা বড় বড় ক্রিকেট বোর্ডের রীতিগুলো দেখি, এই যে ম্যাচ ফিক্সিং হোক বা বল টেম্পারিং কেলেঙ্কারি হোক,
তারা অনেক বছর ধরে স্টিভ স্মিথ এবারে এসে যে ক্যাপ্টেন্সি করবেন, কিন্তু বহু বছর তাকে অধিনায়ক হিসেবে বিবেচনাই করা হয়নি, জাস্ট বিকজ অফ দ্য বল টেম্পারিং কেলেঙ্কারিতে তার নাম আসছিল। বড় বড় টুর্নামেন্টে তাকে ক্যাপ্টেন্সি, ভাইস ক্যাপ্টেন্সিও দেওয়া হয়নি। এটা কিন্তু অনেক বড় একটা সাইন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে দুইজন ব্যক্তির কথা আমি আলাদাভাবে বলতে পারি, শেইন ওয়ার্ন আর অ্যান্ড্রু সাইমন্স, যারা যে কোনো দৃষ্টিকোণ থেকে ক্রিকেটীয় চিন্তার দিক থেকে অনেক উঁচুতে ছিলেন, অনেক উঁচুতে। কিন্তু শেইন ওয়ার্নকে কখনো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে বিবেচনা করেনি ক্রিকেটের বাইরে তার লাইফস্টাইলের জন্য। সো লাইফস্টাইলের জন্যই যদি করা না হয়, আপনার উপর যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেক্ষেত্রে তো বিষয়টা আরো বেশি গ্রেভ এবং আরো বেশি। যেহেতু আপনি তামিম ইকবালের কথাই বললেন, এরকম আরো বেশ কয়েকজনের আরো একটা কথা ছিল যে এই তদন্ত কতটা নিরপেক্ষ হচ্ছে, কারণ তদন্ত কমিটিতে বিসিবির প্রতিনিধি আছে, একেবারেই ইন্ডিপেন্ডেন্ট কেউ বা সরকারের যেটা বলা হয়েছিল যে সরকার স্বাধীন তদন্ত করতে পারে কিনা, সেসব পথে আসলে হাঁটেনি। কারণ অভিযোগ খুবই ইন্টারেস্টিং, যে অভিযোগটা যে ডিরেক্টরের বিরুদ্ধে হচ্ছে বিসিবির, তিনি আবার এনএসসির মনোনীত, মানে সরকারেরই মনোনীত। ফলে সরকার আসলে এক্ষেত্রে বরং বিসিবি এবং গভর্নমেন্ট অনেকটা অ্যালাইন হয়ে গিয়েছে। কিন্তু এই তদন্ত কমিটিতে আমরা মনে হয় আপাতত আস্থা রাখা ছাড়া উপায় নেই। লেটস সি, 15 দিনের মনে হয় 3-4 দিন এরই মধ্যে হয়ে গেছে, কি বলে তারা। আমরা তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, অডিয়েন্স এবং আপনিও, যে নির্বাচন থেকেই শুরু করে বিসিবির যে নির্বাচনটা হয়েছে তখন থেকেই কিন্তু ওভারঅল বিসিবির যে পরিস্থিতি, সরকারবিহীন একটা দপ্তর যেভাবে চলে ঠিক সেরকম একটা পরিস্থিতি কিন্তু চলছে। আপনি যেরকম বললেন যে এনএসসিরই দেওয়া একজন বোর্ড পরিচালক, তাছাড়া আসলে আমরা সবসময় আমরা যে রীতিতে আসলে বিশ্বাসী বা যে রীতিটা দেখে এসেছি সবসময়, যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সবাই ছিলেন, তারাই ছিলেন পাওয়ার হোল্ডার বা পাওয়ারফুল। এখন আমরা যেটা দেখছি আসলে কোনো সুনির্দিষ্ট পাওয়ারের হাব নেই। কখনো সরকার, কখনো এনএসসি, কখনো বা বিএনপি কেন্দ্রিক কারো একজনের কথা খুব আলোচনায় আসছে। সো এখন এইটার তদন্ত কিন্তু এইগুলোর উপরও অনেকগুলো ডাইমেনশন থাকবে বা চিন্তার জায়গা থাকবে, যে আসলে কোন পক্ষ কোন দিকে যাচ্ছে, কি চিন্তা করছে। তখন আসলে সুনির্দিষ্ট যে অভিযোগ, যেটার বিরুদ্ধে আমরা এত কথা বলছি, এত আওয়াজ তুলছি, সেটা গুরুত্ব না পেয়ে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট অনেক বেশি গুরুত্ব পেয়ে যায় কিনা, সেটাও একটা দেখার বিষয় হবে। আমার মনে হয় যে এই সবই আসলে এখনো পর্যন্ত আমাদের আলোচনার বিষয়, কিন্তু আমরা জানি না। একজন রিটায়ার্ড জাস্টিস আছেন, দুজন জাস্টিস, রূপবর দৌলা আছেন যিনি সদ্য বিসিবি ডিরেক্টর আছেন, তাদের 3 জনের এই কমিটি, তারা এটা তদন্ত করছে এবং তারা সেটি জানাবে। আমরা মনে হয় আলোচনার শেষ দিকে চলে এসেছি। শেষ করতে চাই যেটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা, মীর রায়হান মাসুদ এগেন, আসিফ আকবর। আমরা তাকে খুব সিঙ্গার হিসেবে চিনি, কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে এই কনফারেন্সে একটা কমেন্টস করেছেন যে ফুটবল খেলাটা বা ফুটবল যারা খেলে তাদের শারীরিক ভাষা বা ব্যবহার ভালো না, একদম কোট আনকোটে যদি বলি, ক্রিকেট একটা অভিজাত খেলা এবং ফুটবলের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুটবল ক্রিকেটের পিচ নষ্ট করে ফেলছে। কি বলবেন? আমি এখানে খুব চাচা ছোলা এবং খুব ডিরেক্ট একটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেই মানুষগুলো বছরের পর বছর বিভিন্ন গ্রাউন্ড থেকে আসছে, তাদের একটাই গন্তব্য থাকে, হয় গণভবন অথবা যমুনা। চিন্তার দিক থেকে আমি বলতেছি। এবং তারা আসলে ক্রিকেট নিয়ে কতটা ভাবে বা ওই ফুটবল নিয়ে কতটা ভাবে, এটা নিয়ে আমি সবসময় আসলে একটু কোয়েশ্চেন করতে পছন্দ করি। কারণ আমি 100% শিওর যে এই যে নেগোসিয়েশনটা, তাকে এনে ক্রিকেটে বসানো, এইটা খুবই পলিটিক্যাল, তাকে কোথাও না কোথাও দিতে হতো। এবং আপনি দেখবেন যে এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মনোনয়নের আগে পরে, এবং তাকে কোনো একটা জিনিস দিয়ে মানে হ্যাপি করা একটা ব্যাপার। আচ্ছা, এগেন আমি যদি পার্টিকুলারলি তার কমেন্টে যাই, কেউ কেউ বলছেন যে তিনি আসলে কমেন্টসটা একেবারে ভুলও করেননি, কেউ কেউ বলছেন তার বলার ভঙ্গিটা ভালো হয়নি। বাফুফে থেকে এর মধ্যে একটা প্রতিবাদ চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে, বিসিবি এটা নিয়ে এখনো কোনো মন্তব্য। বাংলাদেশে ফুটবলের জন্য ক্রিকেট চলছে না বা ক্রিকেট খেলা হচ্ছে না, এর চেয়ে হাস্যকর কথা আমি আর কোথাও শুনিনি। আমি শুধু এইটুকু বলতে পারি, কারণ হচ্ছে আমি যেহেতু বিভিন্ন জায়গায় এখন আমি ট্রাভেলও করি, বিভিন্ন জায়গায় গিয়ে আসছি, ফুটবলের স্ট্যান্ড আছে, এরকম জায়গায় মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে, এরকম জায়গায় মাঝখানে পিচ আছে। দ্যাটস ট্রু, বাট প্রবাবলি আসিফ যেটা বোঝাতে চেয়েছেন যে ধরুন একটা লিগ চালানোর জন্য যে ফ্যাসিলিটিস দরকার, সেটা যখন ধরুন আপনি যখন ফুটবল লিগ যদি চলে, উইকেট অস্বাভাবিকভাবে নষ্ট হবে, ওটার জন্য আসলে যথেষ্ট সময় লাগবে, উইকেটটা আবার রেডি করতে হবে, এবং সেখানে অনেক জটিলতা আছে। কারণ এনএসসি, স্টেডিয়াম, বাফুফে, বিসিবি, নানান পক্ষ কিন্তু থাকে, লোকাল অথরিটি, ফলে ওটা আসলে অনেক সময় একটা ঝামেলা তৈরি করে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন। তবে আমার মনে হয় যে ক্রিকেটের নিজেদের যা আছে সেগুলো তারা ঠিকঠাক কতটা রক্ষণাবেক্ষণ। আমি আসলে আপনার যে কথোপকথন চলছিল তার শেষে আমি এটাই বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র যে রক্ষণাবেক্ষণের ব্যাপার না, ক্রিকেট চাইলে যে কোনো উদ্যোগ নিতে পারে, কারণ তারা বাংলাদেশ হকি ফেডারেশন থেকে শুরু করে সব ফেডারেশনে অর্থায়ন করছে বিভিন্ন সময়। 1200 কোটি টাকা এই মুহূর্তে আছে বিসিবির এফডিআর, 900 কোটি থেকে সেটা বেড়েছে আরো 300 কোটি। আমি মনে করি যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন এসেছে
তাদেরকে আরেকটু খোঁজ খবর নিয়ে এই কথাগুলো বলা উচিত, এক্স্যাক্টলি। আর একটু পড়াশোনা করে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত। আমরা তাহলে আলাপ আজকের মতো শেষ করি। মির ভার্সেস মিরে আজকে আমরা আবারও মনে হয় কিছু বিষয় নিয়ে আমরা ডিবাঙ্ক করার চেষ্টা করছিলাম, কথা বলছিলাম। হোপফুলি আমরা আমাদের নেক্সট এপিসোড থেকে আবারও উইল বি ব্যাক ইন ফাইটিং স্পিরিট, যেখানে আপনারা আমার সাথে থাকবেন অবভিয়াসলি, কারণ ভালোর আলাপের সাথেই আসলে থাকতে হয়। ওকে, আমি ফয়সাল তিতুমির শেষ করছি আজকের মতো, বিদায়। তো আপনারাও একটু কমেন্টে জানাবেন আমাদের বিশ্লেষণগুলো কোন বিষয়ে হওয়া উচিত বা কি বিষয়ে কথা বললে আমরা ফুটবল নিয়ে বরং কথা বলবো না, মনের খোরাক মেটে কিনা দেখা যাক। বাই বাই, টাটা।